Welcome to Math Solver official YouTube channel. আজকে আমরা এবিটিএ মাধ্যমিক 2025 ম্যাথমেটিক্স থেকে ম্যাথমেটিক্স সাবজেক্টের আমরা 73 পেজের অঙ্কগুলো এর আগে করেছিলাম। 1 থেকে 4 অবধি অঙ্ক আমাদের করা হয়ে গিয়েছে। যারা এই ভিডিওগুলো দেখোনি অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সমস্ত সিরিজ বাই সিরিজ প্লেলিস্টে অঙ্ক করা রয়েছে, সেই প্লেলিস্ট থেকে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো, অথবা আমি এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে ক্লিক করেও তোমরা সেই প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। তবে সর্বপ্রথমে বলবো, যারা এই চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে বলবো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে, যাতে তোমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তবে দেরি না করে ভিডিওটা শুরু করতেছি। আমরা 5 দাগের কোশ্চেনটা করব। 5 দাগের কোশ্চেন আমাকে কি দিয়েছে? 5 দাগের কোশ্চেন আমাকে দিয়েছে যে 5 দাগের কোশ্চেন বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। যে কোনো একটা প্রশ্নের উত্তর, একটা কোশ্চেন 5 মার্কের কোশ্চেন রয়েছে, তাহলে অবশ্যই দেখবে যে যেটা সহজ কোশ্চেন হবে, যেটা তোমরা পারবে, সেই কোশ্চেনটা তোমরা করার চেষ্টা করবে। এখানে সহজ কোশ্চেনই হয়। তবে 5 দাগের 5-এর 1 নম্বরটা আমাদের কি দিয়েছে? যে একজন লোক বছরে 7% সরল সুদে 4,000 টাকা ঋণ নেন। প্রথম ঋণের ঠিক 1 বছর পরে 8% সরল সুদে 4,000 টাকা দ্বিতীয় ঋণ নেন। বলছে প্রথম ঋণ নেওয়ার কত বছর পরে তার ওই দুই ঋণের সুদ সমান হবে? প্রথম ঋণ নেওয়ার কত বছর পরে ওই দুই ঋণের সুদ সমান হবে, এটা আমাকে দিতে বলেছে। মানে আমাকে কি দিয়েছে? আমাকে দিয়েছে যে প্রথম একটা ঋণ নিচ্ছে, হয়তো আমি ধরে নিলাম যে প্রথম এই জায়গাতে সে আমাদের প্রথম বছরের শুরুতে এক জায়গাতে আমাদের এখানে প্রথম ঋণ সে নিল। যে প্রথম ঋণ নেওয়ার 1 বছর পরে, প্রথম ঋণ নেওয়ার 1 বছর পরে সে করছে কি, আবার দ্বিতীয় ঋণ নিচ্ছে। বলছে আবার এই দ্বিতীয় ঋণ নিচ্ছে, তাহলে বলছে যে কত বছর পরে এই কোনো এক জায়গাতে এসে দুই ঋণের সুদ সমান হবে। তো ধরে নিলাম যে এইখান থেকে এটুকু সময় যে আমাদের লাগছে প্রথম ঋণ নেওয়ার, প্রথম ঋণ যখন হচ্ছে আর আমাদের ঋণ যখন সমান হচ্ছে, সুদ যখন দুটা ঋণেরই সুদ সমান হচ্ছে, এই জায়গাতে এসে ধরলাম দুটো ঋণের সুদ সমান হচ্ছে, এইটুকু সময় আমি ধরে নিচ্ছি পুরো সময়টুকু হচ্ছে x বছর। আমি প্রথমে ধরে নিলাম যে প্রথম ঋণ নেওয়ার পর থেকে আর সুদ সমান হওয়া অবধি হচ্ছে x বছর। তাহলে প্রথমে আগে করবো কি, ধরে নেব আমরা 5-এর 1 নম্বর। প্রথমে আগে আমরা ধরে নেব, ধরি প্রথম ঋণ নেওয়ার x বছর পরে আর ওই দুই ঋণের সুদ সমান হবে। প্রথমে আগে ধরলাম যে ওই দুই ঋণের সুদ সমান হবে x বছর পরে সমান হবে। তাহলে প্রথম ঋণের ক্ষেত্রে আসল P সমান
এক্স টাকা, এক্স টাকা। সুদের হার, প্রথম ঋণের ক্ষেত্রে সুদের হার আর কত হচ্ছে? সুদের হার হচ্ছে 7%। আমি এটাকে P1 ধরলাম, সুদের হারটাকে এখানে R1 ধরলাম। আর সময় হচ্ছে T1, সময় বলছে এক্স বছর, সময় হচ্ছে এখানে তাহলে এক্স বছর, পুরো সময়টা এক্স বছর। অতএব মোট সুদ I1, মোট সুদ I1 P1, তাহলে কি মোট সুদ P1 T1 R1 ডিভাইডেড বাই 100। P1 কত? এক্স কেন ধরেছে এটা? আসল হচ্ছে 4000 টাকা, আসল হচ্ছে 4000 টাকা, আসল 4000। সময়টা কত? সময়টা এক্স বছর। আর সুদের হার 7%, 7 ডিভাইডেড বাই 100। এই শূন্য দুটো শূন্য তাহলে কেটে গেল। তাহলে কত হচ্ছে? 4 7 28, 280 এক্স মোট সুদ। এভাবে প্রথম ক্ষেত্রে পেলাম। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে বার করছি। এরপরে তোমরা দ্বিতীয় ক্ষেত্রে তারপরে বার করব। দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ঋণের 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 ক্ষেত্রে আসল, দ্বিতীয় ঋণের ক্ষেত্রে আসল P2। দ্বিতীয় ঋণে কত? দ্বিতীয় ঋণের ক্ষেত্রে আসল 4000, আসল P2 4000 টাকা। সুদের হার, সুদের হার R2, সুদের হার R2 সমান হচ্ছে 8%, R2 8%। সময় T2, সময় T2 কত বছর? তাহলে সময় কত দ্বিতীয় ঋণের ক্ষেত্রে হবে? দ্বিতীয় ঋণ বলছে এই জায়গাতে আমার দ্বিতীয় ঋণ আছে, দ্বিতীয় ঋণ আমার নিয়েছিলাম। দ্বিতীয় ঋণ নেওয়ার পরে এখান থেকে এটুকু সময় কত হবে? এটুকু সময় হবে কত বছর? 1 বছর পর দ্বিতীয় ঋণ নিচ্ছে প্রথম ঋণ নেওয়ার, তাহলে 1 বছর পর যেহেতু নিচ্ছে তাহলে এটুকু সময় কত? x - 1 বছর। তাহলে দ্বিতীয় ঋণের ক্ষেত্রে আমার, দ্বিতীয় ঋণের ক্ষেত্রে, দ্বিতীয় ঋণের ক্ষেত্রে সময় হয়ে যাচ্ছে x - 1 বছর, x - 1 বছর। তাহলে অতএব মোট সুদ, দ্বিতীয় ঋণের ক্ষেত্রে আবার মোট সুদ বার করব। মোট সুদ কত হচ্ছে? মোট সুদ হচ্ছে এক্ষেত্রেও P2 ইন্টু T2 ইন্টু R2 ডিভাইডেড বাই 100। P2 কত? P2 পেয়েছে এখানে 4000। T2 কত? সময় হচ্ছে x - 1, আর হচ্ছে 8%, তাহলে 8 ডিভাইডেড বাই 100। দুটো শূন্য তাহলে এখানকার কেটে যাচ্ছে। 4 8 32, 4 8 32, 320 ইন্টু x - 1। তাহলে মোট সুদ পেয়ে গেলাম এক্ষেত্রে 280 এক্স টাকা, এক্ষেত্রে পেয়ে গেলাম এত টাকা মোট সুদ। তাহলে বলছে দুটোরই মোট সুদ কি হচ্ছে? সমান হচ্ছে। শর্তানুসারে, শর্তানুসারে শর্তানুসারে তাহলে কি হবে? 280 এক্স সমান 320 ইন্টু x - 1। তাহলে 280 এক্স সমান হয়ে যাচ্ছে কত? 320 এক্স মাইনাস 320। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 320 এক্স মাইনাস 280 এক্স সমান 320। তাহলে 280 এক্স থেকে 320 বাদ দিলে কত? 40 এক্স সমান 320, এক্স সমান তাহলে কত? 8। তাহলে কত বছর পরে দুই ঋণ
সুদ সমান হবে। অতএব 8 বছর পরে 2 ঋণের সুদ সমান হবে। 8 বছর পরে 2 ঋণের সুদ সমান হবে। এই হলো 1 নম্বর কোশ্চেন। এবার আমাকে 2 নম্বরটা করতে হবে। 2 নম্বর কোশ্চেন কি বলেছে? এবার আমরা 2 নম্বরটা করব। 2 নম্বর বলছে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ী সংখ্যা 6.1/4% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল? তাহলে 3 বছর পূর্বে বলেছে, 3 বছর পূর্বে কত ওই শহরে ধূমপায়ী ছিল। এখানে আমাকে 3 বছর পূর্বে বলেছে, 3 বছর পূর্বে, যে 3 বছর পূর্বে ওই শহরে তাকে যে পূর্বে জানতে চেয়েছে, তাহলে পূর্বেরটাকে আগে ধরে নেব আর বর্তমানেরটা বার করব। পূর্বেরটা ধরে নেব, বর্তমানেরটা বার করব। তাহলে 5-এর 1 নম্বর, 5-এর 1 নম্বর আগে আমরা, তাহলে 5-এর 1 নম্বর। পাঁচের এক নম্বর, 5-এর 1 নম্বর। প্রথমে আগে আমরা ধরে নেব, যে ধরি 3 বছর পূর্বে, 3 বছর পূর্বে ওই শহরে, 3 বছর পূর্বে ওই শহরে ধূমপায়ী, ওই শহরে একজন ধূমপায়ী ছিল, একজন ধূমপায়ী ছিল, ওই শহরে একজন ধূমপায়ী ছিল। তাহলে আমরা বার করব কি, যে এখানে ধূমপায়ী সংখ্যা পি সমান হচ্ছে x জন, তারপরে বলছে 6.1/4% হারে হ্রাস পায়। তাহলে এখানে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে পি সমান হচ্ছে তাহলে একজন হলো, আর আর সমান কত হচ্ছে, আর সমান হচ্ছে 6.1/4%। এন সমান কত হচ্ছে, এন সমান হচ্ছে তাহলে কি 3 বছর, 3 বছর পূর্বে। তাহলে বর্তমানে আমরা বার করব। অতএব বর্তমানে ধূমপায়ী সংখ্যা, বর্তমানে ধূমপায়ী হচ্ছে পি ইন্টু 1, যদি হ্রাস পাচ্ছে 1 মাইনাস r/100 তার হোল টু দি পাওয়ার n।
তাহলে পি এর মান কত হচ্ছে, পি এর মান এক্স, এক্স ইন্টু 1 মাইনাস 6/1/4% মানে 25/4, 25/4 ইন্টু 100 তার হোল টু দি পাওয়ার 3, 25 থেকে 25, তাহলে এটাই হচ্ছে কত, এটা হচ্ছে আমার এক্স ইন্টু 1 মাইনাস 1 সমানই বলতে পারি যে সমান এটা কত হচ্ছে এক্স ইন্টু 16/3। তাহলে শর্তানুসারে এক্স ইন্টু 1 মাইনাস 1/16 তার পাওয়ারে কিউব, এটা সমানই হচ্ছে 33,750, 33,750। তাহলে বাহ, এক্স ইন্টু, তাহলে এখানে কত হচ্ছে 15/16 তার কিউব সমান 33,750। তাহলে এখান থেকে এক্স সমান আমরা বার করব, এক্স সমান কত হবে 33,750 গুণিত 16 গুণিত 16 গুণিত 16 নিচে 3টা ছিল, ভাগা করে উপরে নিয়ে গেলাম গুণা, ডিভাইডেড বাই নিচে 15 3টা আসবে, নিচে 3টা 15। এবার আমরা কাটাকাটি করছি, 15 15 1 15, তাহলে এখানে কাটছে 15 দুনা 30, 37, 15 দুনা 30, 5 15 75, আর 15 স্কয়ার কত হয় 225, 15 স্কয়ার 225, তাহলে 10, তাহলে 16 স্কয়ার কত, 16 স্কয়ার 256, 256 কে 16 দ্বারা গুণ করো, 16 96, 6 হাতের 9, 80 89 হাতের 8, 16 দুনা 32, 8 40, তাহলে হচ্ছে কত 4096, আর এখানে 10 ছিল 0, এক্স এর মান পেয়ে গেলাম এত। তাহলে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল, অতএব ওই শহরে ধূমপায়ীর সংখ্যা ছিল, ধূমপায়ীর সংখ্যা ছিল কত 40960 জন, এটা হলো অ্যান্সার। তাহলে আমরা 5 দাগের অঙ্কগুলো করলাম। এবার তারপরে আমরা দেখব যে এরপরে 6 দাগের অঙ্কগুলো। তাহলে 6 অঙ্ক কি দিয়েছে, 6 অঙ্ক বলেছে, 6 অঙ্ক এটা আছে তোমাদের সেই দ্বিঘাত সমীকরণ থেকে। তাহলে 1 নম্বর, 6 বলেছে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে বলেছে, 3 মার্ক করে এখানকার কোশ্চেন, একটা প্রশ্নে 1 নম্বরে কি বলেছে, একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, একটা অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হলে সংখ্যাটি কত। তাহলে অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, তাহলে প্রথমে আগে ধরে নেবে যে ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো, অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো, অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো, অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো x, অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হচ্ছে x বলেছে, তার কি বলেছে ধনাত্মক সংখ্যাটি ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে শর্তানুসারে আমি ডাইরেক্ট দিচ্ছি, শর্তানুসারে কি বলেছে, ধনাত্মক সংখ্যার 5 গুণ, ধনাত্মক সংখ্যার 5 গুণ, ধনাত্মক সংখ্যার 5 গুণ বলেছে কি তার বর্গের দ্বিগুণ, বর্গের গুণ অপেক্ষা 3 কম। সেটা কি হয়ে যাবে 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 3 সমান 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি 2x স্কয়ার
3 দুনা 6 মানে এখানে 6 -3 সমান 0। তাহলে এখান থেকে x স্কয়ার 6x মাইনাসে মাইনাসে প্লাস x -3 সমান 0। তাহলে এখানে তাহলে কত হচ্ছে 2x কমন নিচ্ছে, 2x কমন নিলে পড়ে থাকবে কত x, x -3, এখান থেকে +1 কমন আসবে x -3 সমান 0। তাহলে একটা ফ্যাক্টর হচ্ছে x -3 আর একটা হচ্ছে 2x +1 সমান 0। তাহলে হয় x -3 সমান 0, x সমান 3, অথবা 2x + 1 সমান 0, x সমান -1/2। তাহলে ধনাত্মক কখনো সংখ্যাটা কত হচ্ছে ধনাত্মক ছিল, x সমান কত 3 হবে। অতএব সংখ্যাটি হলো 3। এটা ছিল 1 নম্বর, এটা হলো 1 নম্বর। এবার দিয়েছে আমাকে 2 নম্বর। 2 নম্বরটা কি বলেছে, 2 নম্বরটা বইয়ের অঙ্ক দিয়েছে। 2 নম্বরটা বলেছে a/ax - 1 প্লাস b/bx - 1 সমান a + b। তাহলে এটাকে কি করব, a/ax - 1 a প্লাস b ছিল সমানের পরে নিলাম -b প্লাস b/bx - 1 মাইনাস a সমান 0। লসাগু করছে এটুকুর, লসাগু হচ্ছে ax - 1। তাহলে a মাইনাস লসাগু, তাহলে এখানে তাহলে কি হবে a bx মাইনাসে মাইনাসে প্লাস b প্লাস একই রকম এটুকুর লসাগু আবার bx - 1, তাহলে b মাইনাস a bx মাইনাসে মাইনাসে প্লাস b সমান 0। তাহলে উপরে দেখো পুরোটাই কি আছে এ, সরি এখানে এখানে আবার এ হবে এ। তাহলে আমার উপরে কি আছে, উপরে হচ্ছে আমার a প্লাস বি মাইনাস এ বি এক্স, উপরে এটা রয়েছে, উপর থেকে কমন নিচ্ছে। তাহলে পড়ে থাকবে কি উপরে, তাহলে পড়ে যাচ্ছে আমার 1/ax - 1 প্লাস 1/bx - 1 সমান 0। তাহলে একটা ফ্যাক্টর হচ্ছে a প্লাস বি মাইনাস এক্স, এখানে লসাগু তাহলে করে নিচ্ছি ax - 1 আর bx - 1। তাহলে ওখানে হবে কত bx, যেহেতু মিলে গেছে লসাগু, তাহলে এটা কি হবে bx - 1 প্লাস একটা ফ্যাক্টরে কত ax - 1 সমান 0। তাহলে দুটো ফ্যাক্টর হচ্ছে, একটা হচ্ছে a প্লাস b আর একটা ফ্যাক্টর পাচ্ছি যে ax প্লাস bx - 2 সমান 0। উপরে দেখো এখানে -1 আর -1 -2, bx এখানে করলে ax টা আগে লিখলাম, bx টাকে পরে লিখলাম এখান থেকে। তাহলে এখান থেকে বলতে পারি হয় যে a প্লাস বি মাইনাস এ বি এক্স সমান 0, অথবা এ এক্স প্লাস bx -2 সমান 0। তাহলে এখানে আমি বলতে পারি যে x সমান, এখান থেকে x সমান তাহলে কত হচ্ছে a প্লাস বি ডিভাইডেড বাই এবি, a প্লাস বি ডিভাইডেড বাই এবি মানে হচ্ছে 1/a প্লাস 1/b। আর এখান থেকে বলতে পারি x2 ডিভাইডেড বাই a প্লাস বি, নির্ণয় সমাধান। তাহলে অতএব নির্ণয় সমাধান, x সমান একটা হচ্ছে 1/a প্লাস 1/b
কমা দিয়ে 2/, তাহলে 6 দাগের কোশ্চেন আমাদের হলো। এবার তাহলে আমরা দেখব 7 নম্বরের কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন কি বলেছে? 7 নম্বর কোশ্চেন বলেছে 7 নম্বর বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 মার্কের কোশ্চেন। এটা রয়েছে তোমার 1 নম্বর। 7 এর 1 নম্বরটা দিয়েছে দ্বিঘাত করণী থেকে। 7 এর 1 নম্বর দ্বিঘাত করণী থেকে দিয়েছে 7 2√7। তাহলে আমি এটাকে করছি কি প্রথম পক্ষ লিখছি। প্রথম পক্ষ কি দিয়েছে? প্রথম পক্ষ হচ্ছে 2√7 ডিভাইডেড বাই 5 প্লাস √3। যেহেতু নিচে √5 প্লাস √3 রয়েছে, করণীয় যোগ করছি। √5 প্লাস √3, √5 প্লাস মাইনাস √3, করণীয় যোগ করলাম। উপরে রয়েছে 2√7, √5 মাইনাস √3। নিচে কত হবে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, √5 স্কোয়ার মাইনাস 3 তার স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 2 গুণ করছি 2√35, 5 7 35, √35 মাইনাস 2√21 সমান। তাহলে নিচে হচ্ছে কত? 5 মাইনাস 3। উপরে থাকে 2 কমন নিচ্ছে, √35 মাইনাস √21। 5 থেকে 3 বাদ কত হবে? তাহলে 2। তাহলে এখানে পড়ে থাকবে কত? √35 মাইনাস √21। এলো প্রথম পক্ষ। এবার দ্বিতীয় পক্ষ। একরকম ভাবে দ্বিতীয় পক্ষ বার করবে। দ্বিতীয় পক্ষ কত আছে? দ্বিতীয় পক্ষ হচ্ছে 2√3 ডিভাইডেড বাই √7 প্লাস √5। √7 প্লাস √5 আমরা গুণ করব, করণীয় যোগ করছি। √7 মাইনাস √5, 2√3, তাহলে কেউ গুণ করব। একে আমরা গুণ করব √7 মাইনাস √5 দিয়ে। তাহলে নিচে যদি কত হবে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে √7 তার মাইনাস √5 তার b স্কোয়ার। উপরে হচ্ছে কত? 2 রাখছি বাইরেই, √3 দ্বারা গুণ করছে, √21 মাইনাস √15, √15। নিচে তাহলে কি √7 এর স্কোয়ার পাবো। উপরে থাকছে কত? 2√21 মাইনাস √15, 7। তাহলে 7 মাইনাস 2, এই 7 মাইনাস 5, 7 থেকে 5 2, 2 কেটে যাবে। উপর নিচে পড়ে থাকবে কত? √21 মাইনাস √15। একই রকম ভাবে তৃতীয় পক্ষ। তৃতীয় পক্ষ কি দিয়েছে? 4√5 ডিভাইডেড বাই √7 প্লাস √3। তাহলে উভয় পক্ষকে করণীয় যোগ করবো, 4√5, তাহলে √7 মাইনাস √3 দ্বারা গুণ করব, √7 প্লাস √3, √7 নিচে হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। একই রকম ভাবে মানে কত পাবে? এখানে 7 মাইনাস 3 পাবে, নিচে 4 কমন নেবে, √35 মাইনাস √15, 7 থেকে 3 বার 4 উপরে। তাহলে এখানে পাবে √35 মাইনাস √15। এবার কোশ্চেন যেটা দিয়েছিল আমাকে, অতএব কোশ্চেন যেটা দিয়েছিল 2√7 ডিভাইডেড বাই
5 প্লাস √3 প্লাস দিয়েছিল কত 2√3 ডিভাইডেড বাই প্লাস √5 মাইনাস 4 প্লাস √3 এর মান নির্ণয় করতে বলেছিল। তাহলে প্রথমটার মান কত পেয়েছি √35 মাইনাস √21 প্লাস √21 মাইনাস √15। এবার মাইনাস এটা ছিল মাইনাস √35 মাইনাস মাইনাসে প্লাস √15। তাহলে দেখো প্লাস মাইনাস √35 করে এলো -21 প্লাস -15 প্লাস 15। তাহলে এটা হচ্ছে কত 0, এটা পেয়ে গেলাম 0। এবার 7-এর 2 নম্বর। সাতের 2 নম্বর কি বলেছে? 7-এর 2 নম্বর বলছে 7-এর 2 নম্বর বলছে একটি হোস্টেলের ব্যয় আংশিক ধ্রুবক ও আংশিক ওই হোস্টেলের আবাসিকদের সংখ্যার সঙ্গে সরল ভেদে আছে। আবাসিক সংখ্যা 120 হলে ব্যয় 2000 টাকা, আবাসিক সংখ্যা 100 হলে ব্যয় 1700 টাকা। 1880 টাকা হলে হোস্টেলের আবাসিক সংখ্যা কত হবে এটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমাকে বলেছে একটা হোস্টেলের ব্যয় আংশিক ধ্রুবক এবং আংশিক ওই হোস্টেলের আবাসিকের সংখ্যার সঙ্গে সরল ভেদে, মানে আবাসিক সংখ্যা আর ব্যয় আমাকে প্রথমে আগে ধরতে হবে। দেখো ভেরিয়েবল এখানে দিয়েছে না আবাসিক সংখ্যা, ভেরিয়েবল গুলো ধরবো কিভাবে? অনেকে বুঝতে কনফিউজ হয় যে ভেরিয়েবল গুলো ধরবো কোনটাকে, কি ভেরিয়েবলকে ধরবো। দেখো এখানে দেওয়া কি কি আছে প্রথমে আগে দেখে নেবে যে ভেরিয়েবল, এগুলো তো ভেরিয়েবল সংখ্যা মানগুলো যে দেওয়া আছে। তাহলে আবাসিকের সংখ্যা একবার 120 হলে ব্যয় হচ্ছে 2000, আবাসিকের সংখ্যা 100 হলে 1700। তাহলে আবাসিক সংখ্যা একটা ধরবে আর ব্যয় আমাকে ধরে নেবে, ব্যয় আর আবাসিক সংখ্যা প্রথমে আগে ধরে নেবে। তাহলে প্রথমে আগে লিখবে মনে করি হোস্টেলের ব্যয় x টাকা, আবাসিক সংখ্যা এবং হোস্টেলের ব্যয় x টাকা এবং আবাসিক সংখ্যা হচ্ছে y জন। এটা প্রথমে আগে ধরে নেবে যে হোস্টেলের ব্যয় x টাকা, আবাসিক সংখ্যা হচ্ছে y জন। এটা আগে প্রথমে আগে ধরে নিলাম। এবার আমাকে তারপরে বলেছিল যে ওই হোস্টেলের ব্যয় আংশিক ধ্রুবক, যে ব্যয় যত টাকা হয়েছে, ব্যয় হয়েছে কত টাকা, আমার ব্যয় হয়েছে x টাকা। এই x টাকাকে করছে কি দু ভাগে ভাগ করছে। x টাকাকে করছে কি কিছু টাকা করছে কি একদম ধ্রুবক, ওই টাকা খরচা হবেই। মানে হোস্টেলের যখন বাজার করতে যাবে, হোস্টেলের বাজার করতে গিয়ে কোথাও দূরে কোথাও মার্কেট আছে, মার্কেট দূরে কোথাও হয়তো এখানে হোস্টেল আছে। এবার আমার এটা হচ্ছে হোস্টেল আর আমার এই হচ্ছে মার্কেট। হোস্টেল থেকে মার্কেট যেতে তার টোটো খরচা হচ্ছে, ধরে নিলাম যে কিছু টাকা টোটো খরচা রয়েছে, ধরলাম যে কে টাকা তার ধ্রুবক বলছে, তো তাহলে ধরলাম যে k1 টাকা তার টোটো খরচ। হোস্টেল থেকে টোটো করে
তার সামান নিয়ে আসতে আর যাওয়া আসা ভাড়া ধরলাম যে K1 টাকা খরচা হবেই, টোটো ভাড়া তো ফিক্স থাকবে, যাওয়া আসা ভাড়া কত টাকা লাগবে। তাহলে সেই হিসাবে ধরলাম যে একটা টাকা K1 টাকা তার ফিক্সড হয়ে যত টাকা খরচা হবে, আর বাকি যে পড়ে রয়েছে x-K1 এই টাকাটুকু সে কি করবে, সে হোস্টেলের সামগ্রী কিনবে। তাহলে বাকি কিছু টাকা থাকবে। তাহলে অপর অংশ কিছু থাকবে। তাহলে প্রথম আমাকে বলেছে হোস্টেলের কি ব্যয় আংশিক ধ্রুবক ও আংশিক হোস্টেলের আবাসিক সংখ্যার সঙ্গে সরল ভেদে। তাহলে ধরি এই x সমান দুভাগে ভাগ করছি। x সমান একটা ধরলাম যে K1 একটা ধ্রুবক থাকছে, মানে একটা আংশিক ধ্রুবক থাকছে, আর বাকি হচ্ছে কি অপর অংশটা কি, অপর অংশটা হচ্ছে ধরলাম যে b, অপর অংশ b। K1 ধরলাম একটা ধ্রুবক, মানে ওই টাকা ধ্রুবক, ওই টাকা আমার ফিক্সই থাকবে, হোস্টেলের টোটো ভাড়াটা আবার ফিক্সড রাখলাম, আর বাকি তাহলে কি, বাকি হচ্ছে আবার b টাকা, বাকি একটা অংশ। তাহলে বাকি ধরলাম এই b টাকা। তাহলে আমাদের হোস্টেলের ব্যয় যে আমরা x টাকা ধরেছিলাম আর আবাসিকের সংখ্যা y, তাহলে এই হোস্টেলের যেহেতু ব্যয় ছিল আমার আংশিক ধ্রুবক ও আংশিক হোস্টেলের আবাসিক সংখ্যার সঙ্গে সরল ভেদে ছিল। তাহলে আংশিক আমরা ধ্রুবক ধরলাম x1, আংশিক আমরা ধ্রুবক ধরলাম এই K1, আর আংশিক আর কি ধরলাম, আর আংশিক আমরা ধরলাম কি b, এটা আমরা ধরলাম। তাহলে হোস্টেলের ব্যয় যে বলেছিল ধ্রুবক, তাহলে এই যে আমরা K1টা ধরলাম, এটাকে কোনটাকে কি ধরলাম সেটাকে আমি বলে দিচ্ছি। যে যেখানে বলতে পারবো যে যেখানে K1 সমান ধ্রুবক, K1 হচ্ছে কি হোস্টেলের ব্যয়ের কি ধ্রুবক অংশ, K1 সমান কি হোস্টেলের ব্যয়ের ধ্রুবক অংশ, এটা বলে দিলাম। ব্যয়ের এটা হচ্ছে কি আমার ধ্রুবক অংশ, হোস্টেলের ব্যয়ের এটা হচ্ছে কি ধ্রুবক অংশ, ব্যয়ের ধ্রুবক অংশ। আর বিটা হচ্ছে কি অপর অংশ, বি যেটা হচ্ছে কি অপর অংশ। বি হচ্ছে অপর অংশ, যেটা K1টা হচ্ছে কি হোস্টেলের ধ্রুবক অংশটা বলে দিলাম। আর আমাকে কি বলেছিল, এবং তাহলে কি এই বলেছিল না ব্যয় আংশিক ধ্রুবক এবং আংশিক হোস্টেলের ব্যয়ের সঙ্গে সলভ হয়ে যাওয়া রয়েছে। তাহলে এবং এই বিটা কি, বিটা ভেরিয়েশন কার সাথে, হোস্টেলের আবাসিক সংখ্যার সঙ্গে, তাহলে বি ভেরিয়েশন ওয়াই। তাহলে বি সমান আমরা কি পাচ্ছি, বি সমান একটা ধ্রুবক পাবো K2y, যেখানে K2টা কি, K2টা হচ্ছে কি একটা অশূন্য ভেদ ধ্রুবক, K2y, যেখানে K2 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য K2টা হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে শর্তানুসারে আমরা কি পেয়েছি, x সমান K1 প্লাস b সমান কত K2y। এবার আমাকে কোশ্চেনে কি বলেছিল, কোশ্চেনে বলেছিল আবাসিক সংখ্যা, তাহলে এটা একটা সমীকরণ পেলাম x বলা, একে 1 নম্বর দিয়ে দিলাম। বলেছিল আবাসিক সংখ্যা 120, আর আমাকে যে ব্যয় বলেছিল 2000। তাহলে লিখতে পারো কি y সমান, যখন যে y সমান ব্যয়টা কি আবাসিক সংখ্যা ছিল y, তাহলে y সমান 120, y সমান 120 হলে y সমান
120 হলে x সমান কত, ব্যয় হচ্ছে কত 2000 টাকা, 2000 ব্যয় ছিল x সমান কত ছিল 2000, এটা আমার ছিল x সমান এত। তাহলে কি 1 নম্বর থেকে আমি কি বলতে পারি যে অতএব এই এর মানটা যদি x এর বসাই তাহলে অতএব আমরা বলতে পারি কি যে 2000, এই মানটা আমি এখানে বসাই, এটা সমীকরণটা আমি লিখছি না, থাকুক, এটা দরকার পড়বে না সমীকরণের। তাহলে 2000 সমান কত k1 প্লাস k2 y সমান কত 120, এটা একটা পেলাম। আবার এটাকে 1 নম্বর, আবার y সমান 100 হলে, y সমান 100 হলে x সমান কত হবে, x সমান আবার দিয়েছে আমার কত 1700, অতএব 1700 সমান k1 প্লাস k2 ইন্টু তাহলে কত 100, এটা তাহলে কত 2 নম্বর। তাহলে 1 ও 2 থেকে পাই, বলতে পারি 1, তাহলে 1 মাইনাস 2 করে পাই, 1 মাইনাস 2 যদি করি তাহলে আমরা কি হবে যে k1 প্লাস k1 প্লাস 120 k2 মাইনাস 100 k2 সমান 2000 মাইনাস 1700। তাহলে এই k1, হ্যাঁ এটা k1 হবে, k1 এই k1 চলে গেল, তাহলে 120 থেকে তাহলে 20 k2 সমান 300, k2 সমান কত হবে k2 মান 15। এবার এই k2 মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে k1 এর মান নির্ণয় করছে, সমান 15 1 নম্বরে বসিয়ে পাই, k2 সমান 15 1 নম্বরে বসিয়ে পাই, তাহলে 2000 সমান কত হয়ে যাচ্ছে, তাহলে 1 নম্বরে যদি বসাই তাহলে k1 প্লাস k2 মান কত হচ্ছে 15, তাহলে 15 ইন্টু 120 সমান 2000। এবার আমরা এখান থেকে k1 এর মানটা নির্ণয় করব, k1 সমান 2000 মাইনাস 12 কে 15 দ্বারা গুণ করছি, তাহলে কত হবে 12 কে 15 দ্বারা গুণ করলে তাহলে 1800, তাহলে k1 সমান কত 200 পেলাম, k1 সমান 200 পেলাম। তাহলে অতএব যে সমীকরণটা আমার ছিল উপরে যে x সমান k1 k2 y, তাহলে সেই সমীকরণ থেকে আমি বলতে পারি কি যে x সমান অতএব, তাহলে কি অতএব x সমান k1 k2 যেটা ছিল 200 প্লাস k2 কত হচ্ছে, k2 হচ্ছে 15 y, x সমান তাহলে পেয়ে যাচ্ছে কত 15 y। কোশ্চেনে আমাকে বলেছিল যে 1880 টাকা ব্যয় হলে আবাসিকের সংখ্যা কত, এটা নির্ণয় করতে বলেছিল। 1880 টাকা ব্যয় হলে আবাসিকের সংখ্যা কত হবে, 1880 টাকা ব্যয় হলে আবাসিকের সংখ্যা কত হবে। তাহলে লিখবো যখন, তাহলে y এর মান নির্ণয় করতে হবে যখন x সমান
1880, তখন তাহলে এটাকে আমি দিয়ে দিচ্ছি 3 নম্বর, তখন 3 থেকে পাই, তখন 3 থেকে পাই, তখন 3 থেকে পাই, তাহলে x সমান 1880, 1880 সমান 200 প্লাস 15y, তাহলে এখান থেকে 15y সমান তাহলে কত হচ্ছে 1680, তাহলে y সমান 15 একে 15, আবার 15 একে 15, 15 দুনা 30, 112, তাহলে আমার হয়ে যাচ্ছে কত, হোস্টেলের ব্যয় 1800 টাকা হলে অতএব 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 হোস্টেলের ব্যয় 1880 টাকা হলে 1880 টাকা হলে 1880 টাকা হলে লোক সংখ্যা হবে 112। এবার আমরা 8 দাগের কোশ্চেন করব। 8 দাগের কোশ্চেনটা কি দিয়েছে? 8 দাগের কোশ্চেনটা, এই কোশ্চেনটা খুব সহজ অঙ্ক, বইয়ের অঙ্ক দিয়েছে। 8 দাগের কোশ্চেনটা বলছে কি 8 এর 1 নম্বরটা, 8 এর 1 নম্বর, 8 এর 1 নম্বর দিয়েছে কি x বাই a সমান বলেছে y বাই b সমান z বাই c হলে দেখাও যে এই প্রমাণটা আমার করতে বলেছে। তাহলে এটা সমান প্রথমে আগে ধরে নেবে যে ধরি এটা সমান k, যেটা হচ্ছে kটা হচ্ছে নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লিখবে x সমান a কে, y সমান b কে, একই রকম ভাবে z সমান c কে লিখবে। এবার প্রথম পক্ষ যে প্রথমে যেটা দিয়েছে যে অতএব x স্কোয়ার মাইনাস ওয়াই জেড ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস বিসি সমান, মান বসাবে x এর মান কত পেয়েছি, a কে পেয়েছি, তাহলে মান বসাবে a কে তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই জেড, y হচ্ছে b কে ইন্টু জেড, জেড হচ্ছে c কে ডিভাইডেড বাই a স্কোয়ার, a মান a স্কোয়ার বিসি, তাহলে এটা সমান আমি লিখতে পারি কি উপরে, তাহলে কে স্কোয়ার কমন আসবে, উপর থেকে কে স্কোয়ার কমন আসবে, এ স্কোয়ার মাইনাস বিসি নিচের আর উপরে কেটে তাহলে থাকছে কত এ স্কোয়ার, এটা প্রথম পক্ষ আমরা পেয়ে গেলাম। তারপরে আবার দিয়েছে কি ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ডিভাইডেড বাই দিয়েছে কত বি স্কোয়ার মাইনাস সি এ ওয়াই, ওয়াই এর মান কত পেয়েছি বি কে, ওয়াই এর মান পেয়েছি আমরা বি কে তার হোল স্কোয়ার মাইনাস জেড, জেড এর মান কত পেয়েছি সি কে, জেড এক্স, এক্স কত এ কে ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস সি এ,
উপর থেকে তাহলে আমি কে স্কোয়ার কমন নিচ্ছি, থাকছে কত বি স্কোয়ার মাইনাস এসি, নিচেও থাকছে আমার বি স্কোয়ার মাইনাস এসি, উপর নিচে এটা কেটে গেল, থাকছে কত কে স্কোয়ার। একই রকম ভাবে ওকে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস এ বি, জেড এর মান কত পেয়েছি সি কে, তাহলে জেড এর মান আমরা পাচ্ছি সি কে তার হোল স্কোয়ার মাইনাস এক্স, এক্স কত এ কে, আর ওয়াই হচ্ছে বি কে, মাইনাস আর কমন নিলাম সি স্কোয়ার মাইনাস এ বি, নিচে হচ্ছে আমার মাইনাস এ বি, দুটো উপর নিচে ক্যালকুলেট থাকছে কত এ কে স্কোয়ার, তাহলে সব ক্ষেত্রে আমরা কত পাচ্ছি কে স্কোয়ার পাচ্ছি। তাহলে বলতে পারি যে অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস সি এ সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস এ বি। প্রমাণিত হয়ে গেল প্রমাণ। একই রকম ভাবে আমাকে দিয়েছে এবার 2 নম্বরটা, 2 নম্বর অঙ্কটাও একদম বইয়েরই অঙ্ক। 2 নম্বর যে 2 নম্বরটা আমাকে কি দিয়েছে, দুই নম্বর বলেছে এবিসিডি ক্রমিক সমানুপাতি হলে, তাহলে এবিসিডি আমাকে বলেছে ক্রমিক সমানুপাতি। 2 নম্বর বলেছে যে এ কমা বি কমা সি কমা ডি ক্রমিক সমানুপাতি, ক্রমিক পাতি, এবিসিডি ক্রমিক সমানুপাতি হলে, যে ক্রমিক সমানুপাতি হলে বলতে পারবো কি এ বাই বি সমান সি বাই ডি সমান ডি বাই এ, ক্রমিক সমানুপাতি। তাহলে এটা সমান আমি করতে পারি ক্রমিক সমানুপাতি হলে, আবার এটা সমান আমি কে ধরে নিচ্ছি, এটা সমান কে ধরি, কে ধরি কমা দিয়ে কে এর মানটা কে নট ইকুয়াল টু 0, তাহলে অতএব আমরা বলতে পারি এ সমান বি কে, সি সমান ডি কে, আর ডি সমান এ কে। তাহলে এই যে ডি সমান এ কে পেয়েছি, সি এর জায়গাতে বসাতে পারি যে এ তাহলে কে স্কোয়ার, আর সি সমান এ কে স্কোয়ার পেয়েছি, তাহলে একই রকম ভাবে আমরা এ সমান বলতে পারি কি এ সমান বলতে পারি সি সমান আমরা কি পেয়েছি সি সমান এ কে পেয়েছি, তাহলে এ সমান এটা ভুল করলাম তো, আমাদের এটা ভুল হয়ে গেছে, এই অনুপাতটা লেখাটা আমার ভুল হয়ে গেছে। কিভাবে ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি মানে কি ক্রমিক সমানুপাতি মানে আমি বলবো এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান কি, এটা সমান আমরা কে ধরবো, এটা আমরা কে ধরবো। এবার আমরা লিখতে পারবো যে এ সমান বি কে, বি সমান সি কে, আর সি সমান ডি কে, এটা আমরা লিখতে পারবো। তাহলে সি এর জায়গাতে ডি কে আমি বসাচ্ছি, সি এর জায়গাতে তাহলে ডি কে স্কোয়ার, তাহলে আমার এ সমান কত হয়ে যাবে, এ সমান হয়ে যাবে ডি কে কিউব।
তাহলে আমার বাম পক্ষ কি দিয়েছে, এটা সমান আমাদের বাম পক্ষটা কি আছে, লেফট হ্যান্ড সাইড দিয়েছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এ কত পেয়েছি, এ পেয়েছি আমরা ডিকে কিউব, তাহলে এ সমান আমরা লিখতে পারি ডি কে কিউব তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার সি সমান কি লিখতে পারি, ডিকে, সি সমান লিখতে পারি কি ডিকে, সি সমান লিখলাম ডিকে তার স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত, তাহলে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার সি স্কোয়ার, আর বি সমান ডি কে ছিল, সেটা মানটা কে লিখব, এটা ছিল আমার বি সমান কত ডিকে, ডিকে স্কোয়ার তার স্কোয়ার। তো বলছে কোথাও, তার কত হচ্ছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি ডি স্কোয়ার কমন নিচ্ছি, এখানে হচ্ছে কে টু দি পাওয়ার 6 মাইনাস কে টু দি পাওয়ার 4, আর এখান থেকে আমি ডি স্কোয়ার কমন নিচ্ছে, থাকছে কত কে স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে হচ্ছে কত ডি টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার 6 মাইনাস কে টু দি পাওয়ার 4 ইন্টু, এটা হলো আমার লেফট হ্যান্ড সাইড। একই রকম ভাবে রাইট হ্যান্ড সাইড কি দিয়েছে, রাইট হ্যান্ড সাইড দিয়েছে যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে বি সমান কি জানি, বি সমান আমরা জানি ডিকে স্কোয়ার, আর সি সমান কত জানি ডিকে, তাহলে সি সমান ডিকে তার স্কোয়ার। এবার এখান থেকে তাহলে এটা কত হবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস ডি স্কোয়ার কে স্কোয়ার। তাহলে এখান থেকে আমি ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে থাকবে কত কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। লেফট হ্যান্ড সাইড, এটাতে কি লেফট হ্যান্ড সাইড ছিল বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা তার হোল স্কোয়ার হবে, রাইট হ্যান্ড সাইড। এটা ভুল আছে কোশ্চেনে, এটা আমার হোল স্কোয়ার আসবে, এটা আমার হোল স্কোয়ার আসবে কে স্কোয়ার মাইনাস 1 ডি স্কোয়ার তাহলে এখান থেকে আমি বলতে পারি কি ডি টু দি পাওয়ার 4, এখান থেকে কে টু দি পাওয়ার 4 কমন নিচ্ছে উপরটা থেকে, তাহলে কে টু দি পাওয়ার 4 দিতে গেলে তাহলে কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। তাহলে এখন এখান থেকে থাকলো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।